সাধারণত একজন হত্যাকারী হত্যার প্রমাণ লোপাট করার চেষ্টা করে যাতে তাকে পুলিশ ধরে ফেলতে না পারে। কিন্তু আপনি কি এমন কথা কখনো শুনেছেন যেখানে হত্যাকারী নিজেই ফোন করে বা নোট লিখে পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাকে ধরবার জন্য? হ্যাঁ, এমনই এক সত্য ঘটনা আজ আপনাকে শোনাব, যেখানে হত্যাকারী একের পর এক হত্যা করে মৃতদেহ লোপাট না করে বরং রেখে যেত জেলেরই আশেপাশে। এই সিরিয়াল কিলারের সম্পূর্ণ ঘটনাটাই আপনাকে শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর একটা কথা, বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। ক্যালেন্ডারের পাতায় দিনটা 20শে অক্টোবর 2006। দিল্লির তিহার জেলের 3 নম্বর গেটের কাছে একটা মস্তকবিহীন লাশ পাওয়া যায়। কাগজ প্লাস্টিক দিয়ে মোড়া অবস্থায় একটা বড় ঝুড়ির ভিতর থেকে। লাশের সঙ্গে একটা চিঠিও ছিল, যেটা খুনি নিজেই লিখেছিল। চিঠিতে খুনি তাকে ধরবার চ্যালেঞ্জ দিয়েছিল পুলিশকে। চিঠিটা পড়ে পুলিশ অনুমান করতে পেরেছিল কতটা ঘৃণা রাগ পুষে রেখেছে এই ব্যক্তি পুলিশের প্রতি। অপদার্থ ভাবত সে পুলিশকে, এবং এই ব্যক্তি ওভার কনফিডেন্ট ছিল যে সে নিজেকে পুলিশের থেকে বেশি বুদ্ধিমান ভেবেছিল। চিঠিটা হিন্দিতে লেখা ছিল, তার বাংলা তর্জমা করলে এরকম শোনায়: আমার প্রিয় দিল্লি পুলিশের সাহসী ডিএইচপি থেকে আইপিএস অফিসার, তোমাদের সবাইকে তোমাদের জামাইয়ের চ্যালেঞ্জ। যদি তোমরা তোমাদের মায়ের দুধ পান করে থাকো তাহলে আমাকে ধরে দেখাও। যদি না পারো তাহলে বলবো দিল্লি পুলিশের নিচ থেকে ওপর পর্যন্ত সমস্ত কর্মী অবৈধ সন্তান, ইত্যাদি আরও অনেক কথা। এমন চিঠি পেয়ে পুলিশ রাগে ক্ষোভে ও বিস্ময়ে হতবাক হয়ে যায়। কারণ সাধারণত খুনি পুলিশের হাত থেকে বাঁচবার চেষ্টা করে, নিজে যাতে ধরা না পড়ে সেই জন্য তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে। অথচ এক্ষেত্রে খুনি নিজেই চিঠি লিখে লাশ ফেলে যাচ্ছে জেলের সামনে, আবার কুকথা বলে পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাকে ধরবার। এমন পরিস্থিতিতে দিল্লি পুলিশ বোধহয় আগে কখনো পড়েনি। যাই হোক, পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলতে থাকে। এই ঘটনার মাস 6 পর 25শে এপ্রিল 2007 আদর্শনগর পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে। তিহার জেল এই পুলিশ স্টেশনেরই অন্তর্গত। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলে, তোমাদের জামাই বলছি, তিহার জেলের বাইরে থেকে তোমরা লাশ তুলতেই থাকো। 3 নম্বর গেটের কাছে গিয়ে দেখো, তোমাদের জন্য লাশ রেখে এসেছি। ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাও। পুলিশ তাড়াতাড়ি 3 নম্বর গেটের কাছে যায় এবং দেখে মস্তকবিহীন লাশ প্লাস্টিক ও কাগজ দিয়ে মোড়া অবস্থায় ঝুড়ির ভিতর রয়েছে। পুলিশ বুঝতে পারে এটা কোনো সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের কাজ। সিরিয়াল কিলাররা একই পদ্ধতিতে একের পর এক হত্যা করতে থাকে। না জানি আবার কাকে এই কিলার তার টার্গেট বানাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব একে ধরতেই হবে। এই ভেবে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে খুঁজে বার করার চেষ্টা করে এই ফোন কলটা কোথা থেকে এসেছে। তদন্তে জানা যায় একটা পিসিও থেকে ফোন কলটা এসেছিল। সেখানে পুলিশ যায়। পিসিওর মালিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দিন মাত্র 2-1 জন ফোন করতে এসেছিল। পুলিশ তাদের দেখতে কেমন তার বিবরণ চায় এবং স্কেচ করায়। এর 1 মাসের মধ্যে আবারও একটা মুন্ডবিহীন লাশ তিহার জেলের আশপাশ থেকে পাওয়া যায়, আগের লাশগুলোর মতো একই অবস্থায়। পুলিশ চিন্তিত হয়ে পড়ে। সিরিয়াল কিলারের সাহস দিন দিন বেড়েই চলেছে। তিহার জেলের মতো জায়গায় লাশ ফেলে দিয়ে যাচ্ছে, পুলিশকে চ্যালেঞ্জ করছে, অথচ পুলিশ না খুনিকে ধরতে পারছে না খুন হওয়া ব্যক্তির পরিচয় খুঁজে পাচ্ছে। অথচ এই সিরিয়াল কিলারকে যে করেই হোক ধরতেই হবে। তাই পুলিশ এই লাশের ছবি খবরের কাগজে ছাপায়, বিভিন্ন জায়গায় পোস্টার আকারে দেয়ালে আটকায়, এই আশায়
কেউ না কেউ নিশ্চয়ই জানাতে পারবে এই ব্যক্তির পরিচয়। হয়ও ঠিক তাই। জানা যায় মৃত ব্যক্তির নাম দিলীপ মণ্ডল। তারপর দিলীপ মণ্ডলের বাবা মাকে খুঁজে বের করা হয়, ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ ম্যাচ করে মৃত ব্যক্তির সঙ্গে তার বাবা মায়ের। পুলিশ টিম জোর কদমে তদন্ত চালাতে থাকে। প্রথমে পুরনো কেস ডায়েরিগুলো স্টাডি করে। সেখানে 1998-এর একটা কেস তাদের দৃষ্টি আকর্ষণ করে। 1998-এও তিহার জেলের আশপাশ থেকে এমনই একটা মুন্ডবিহীন লাশ পাওয়া গেছিল। চন্দ্রকান্ত ঝা নামে এক ব্যক্তিকে খুনি সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। প্রমাণের অভাবে কোর্ট তাকে নির্দোষ বলে এবং 2002-এ সে জেল থেকে ছাড়া পায়। এরপর পুলিশ চন্দ্রকান্ত ঝায়ের খোঁজ করতে থাকে। অবশেষে তার খোঁজ পায় পুলিশ। চন্দ্রকান্ত ঝাকে তার বাড়ি থেকেই পুলিশ গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে একটা ধারালো রক্তমাখা ছুরিও পায় পুলিশ। রক্ত পরীক্ষা করে দেখা যায় যে দিলীপ মণ্ডলের রক্তের নমুনার সঙ্গে এই রক্তের নমুনা মিলে যাচ্ছে। এবার পুলিশ চন্দ্রকান্ত ঝাকে জেরা করে, জিজ্ঞাসা করে দিলীপ মণ্ডলের মাথাটা কোথায় রেখেছে। চন্দ্রকান্ত ঝাঁর বলে দেওয়া জায়গা থেকে মাথাটা উদ্ধার হয়। এ ব্যাপারে আর কোনোই সন্দেহ থাকে না যে দিলীপ মণ্ডলকে চন্দ্রকান্ত ঝাঁই মেরেছে। শুধু দিলীপ মণ্ডলকেই যে সে মেরেছে তা নয়, 7-7টা মার্ডার সে করেছে। যে রাতে জানা যায় চন্দ্রকান্ত ঝা বিহারের মধুপুরার ঘোষাইতে থাকত। মা স্কুল টিচার ও বাবা সেচ দপ্তরে কাজ করতেন। ছোটবেলা থেকেই লেখাপড়া করতে তার ভালো লাগতো না। তার মা প্রায়শই লেখাপড়া ঠিকমতো করছে না দেখে বকাবকি করত, মারধরও করত, কিন্তু কিছুতেই তার লেখাপড়ায় মন বসে না, বরং ধীরে ধীরে সে রাগী ও জেদি হয়ে ওঠে। চন্দ্রকান্ত ঝা ক্লাস 8 পর্যন্ত পড়াশুনো করেছে। অনেক চেষ্টা করেও তার বাবা মা তাকে বেশি দূর লেখাপড়া শেখাতে পারেনি। এরপর চন্দ্রকান্ত ঝা বড় হলে তার বিয়ে হয়, কিন্তু চন্দ্রকান্ত ঝাঁর স্ত্রী 1 বছর পরই তাকে ছেড়ে অন্য কোথাও চলে যায়। এরপর চন্দ্রকান্ত ঝা আবারও বিয়ে করে এবং সে বিহার ছেড়ে দিল্লি চলে আসে। দিল্লির আজাদনগরে থাকতে শুরু করে। চাকরির অনেক চেষ্টা করে কিন্তু পায় না। তাই একটা ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করতে শুরু করে। এই আজাদনগরেরই সবজি মন্ডিতে একটা গুন্ডা থাকত, নাম মঙ্গল পণ্ডিত। সে সব রকম জিনিস বিক্রেতাদের কাছ থেকে হপ্তা নিত, মানে টাকা নিত, এবং বিক্রেতারা টাকা দিতে না পারলে বা রাজি না হলে বেধড়ক মারধর করত, গালিগালাজ করত। ওখানকার অলিখিত নিয়ম ছিল তাকে হপ্তা দিতেই হবে। একদিন এক বিহারি সবজি বিক্রেতাকে টাকা দিতে না পারার জন্য গালিগালাজ করতে থাকে মঙ্গল পণ্ডিত এবং বেধড়ক মারধর করতে থাকে তাকে। আশেপাশের সবাই চুপচাপ থাকে, কোনো প্রতিবাদ করে না, কারণ তারা জানতো প্রতিবাদ করলেই বিপদ হবে। কিন্তু চন্দ্রকান্ত ঝা তো এখানে নতুন এসেছে, এসবের সে কিছুই জানত না। তাই চোখের সামনে অত্যাচার হচ্ছে দেখে সে এগিয়ে এসে প্রতিবাদ করে, বলে এটা অন্যায়, ওকে ছেড়ে দাও। কেন ওকে মারছ? ছেড়ে দাও ওকে। ব্যাস, তাতেই সেই গুন্ডা রেগে গিয়ে চন্দ্রকান্ত ঝাঁকে বেধড়ক মারে। তখনই চন্দ্রকান্ত ঝা মনে মনে ঠিক করে নিজেকে শক্তিশালী করতে হবে, তা না হলে অযথা এভাবে মার খেতে হবে, এই মারের অপমানের বদলা নিতে হবে। তাই সে ক্যারাটে শেখে। ক্যারাটেতে সে যখন বেশ সাবলীল হয়ে ওঠে তখন সে গুন্ডা মঙ্গল পণ্ডিতকে পেটায়, ছুরি দিয়ে গুন্ডার হাতে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মঙ্গল পণ্ডিত থানায় নালিশ জানায়। পুলিশ চন্দ্রকান্ত ঝা ও তার স্ত্রীকে থানায় ধরে নিয়ে আসে। যদিও চন্দ্রকান্ত ঝাঁর স্ত্রীর এতে কোনো হাত ছিল না, তবুও তাকে ধরে আনা হয়। যদিও পরে তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মারপিট করার ও ছুরি চালানোর শাস্তিস্বরূপ তাকে কিছুদিন জেলে আটকে রাখা হয়। এরপর জেল থেকে ছাড়া পেয়েই চন্দ্রকান্ত তার স্ত্রী ও বাচ্চাদের অন্য জায়গায় রেখে আসে, যাতে তার কোনো কাজের আঁচ স্ত্রী সন্তানদের ওপর না পড়ে, এবং নিজেও ওই স্থান ছেড়ে একা একা যে কলোনিতে থাকতে শুরু করে এবং অপেক্ষা করতে থাকে এই অপমানের প্রতিশোধ নেবার, মঙ্গল পাণ্ডেকে শায়েস্তা করার। প্রথমে চন্দ্রকান্ত ঝা নিজে হাতজোড় করে মঙ্গল পাণ্ডের কাছে ক্ষমা চায়। তারপর
তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। মঙ্গল পাণ্ডে 1998 এক রাতে তার বাড়িতে এলে চন্দ্রকান্ত ঝা তার হাত পা বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে। তারপর হাত পা মাথা কেটে আলাদা করে দেয় এবং প্লাস্টিকে ভরে শেষ রাতে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে। দেহের অংশটা সে ঝুড়িতে ভরে তিহাড় জেলের আশেপাশে ফেলে আসে। পুলিশ তদন্ত শুরু করে, নানান জনকে জিজ্ঞাসাবাদ করে। তাতে জানতে পারে মঙ্গল পাণ্ডের সঙ্গে চন্দ্রকান্ত ঝাঁর ঝগড়ার কথা, চন্দ্রকান্তের জেল খাটার কথা। চন্দ্রকান্তকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে 2002 সালে কোর্ট তাকে বেকসুর খালাস করে দেয়। চন্দ্রকান্ত বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গা থেকে আসা গরিব মানুষজনকে নানাভাবে সাহায্য করত, তাদের কাজ খুঁজে দিত। শেখর নামে এক ব্যক্তিকে সে কাজ পাইয়ে দিয়েছিল। সেই শেখরই মদের নেশায় আসক্ত হয়ে পড়ে। চন্দ্রকান্ত তাকে অনেক বোঝায়, মদ শরীরের পক্ষে ভালো নয়, তাছাড়া কষ্ট করে উপার্জিত অর্থের অনেকটাই এই নেশার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, তুমি মদ্যপান ছেড়ে দাও ইত্যাদি আরও অনেক কথা বলে শেখরকে বোঝায়। কিন্তু শেখর চন্দ্রকান্তের কথা কানে তোলে না, সে মদ্যপান করতেই থাকে। 2003 সালের 27 জুন মদ্যপানের অপরাধে চন্দ্রকান্ত ঝা তাকে হত্যা করে। তিহাড় জেলের আশেপাশের এক এলাকাতে ফেলে দিয়ে যায়। দ্বিতীয় খুনের কিছুদিন পর, সময়টা 20 নভেম্বর 2003, একইভাবে আরও একজনকে খুন করে। সামান্য সামান্য কারণে সে রেগে যেত এবং খুনের মতো জঘন্য অপরাধ সে করত। এই ঘটনার বছর 2 পর 2রা নভেম্বর 2005 গুড্ডু নামে এক ব্যক্তির সাথে তার বচসা শুরু হয় নিজেরই ঘরে বসে। গুড্ডু কোনো ব্যাপারে চন্দ্রকান্তকে মিথ্যে কথা বলছিল। চন্দ্রকান্ত তাকে বারবার সাবধান করে বলে, তুমি মিথ্যে কথা বলছো, এসব মিথ্যে কথা বলো না। কিন্তু গুড্ডু মিথ্যে কথা বলতেই থাকে। এতে প্রচণ্ড রেগে যায় চন্দ্রকান্ত এবং গুড্ডুকে খুন করে একইভাবে লাশ তিহাড় জেলের আশেপাশে ফেলে দিয়ে আসে। চন্দ্রকান্তর পরিচিত এক ব্যক্তি, তার নাম অমিত, রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের দেখে কটূক্তি করত, তাদের বিরক্ত করত। চন্দ্রকান্ত তাকে অনেক বোঝায় এমনটা না করতে, মেয়েদের সম্মান করতে, কিন্তু বারবার বোঝানোর পরও সে শোনে না। তাই 20 অক্টোবর 2006 তাকেও খুন করে চন্দ্রকান্ত। এর প্রায় 6 মাস পর 25 এপ্রিল উপেন্দ্র নামে এক ব্যক্তিকে খুন করে। তার অপরাধ হল সে তার মেয়ের ওপর অত্যাচার করত। এরপর 18 মে 2007 সে দিলীপ মণ্ডলকে খুন করে। খুন করার কারণ হল দিলীপ মণ্ডল মাংস খেতে খুব ভালোবাসত, বিভিন্ন রকম প্রাণীর মাংস সে খেত। এটা চন্দ্রকান্তের পছন্দ ছিল না। সে দিলীপকে বোঝায় এসব না খেতে, কিন্তু দিলীপ তার কথা শোনে না। তাই দিলীপকেও সে খুন করে। এমনই সামান্য সামান্য ঘটনায় সে খুন করে বসত এবং এর জন্য তার কোনো অনুশোচনাও ছিল না। চন্দ্রকান্তের বিরুদ্ধে কোর্টে অনেকগুলো কেস চলে, তার মধ্যে 3টে খুনের কেসে সে দোষী সাব্যস্ত হয়। একটা মার্ডার কেসে চন্দ্রকান্তকে ফাঁসির সাজা দেওয়া হয়, আর 2টোতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর হাইকোর্টে অ্যাপিল করা হয়। হাইকোর্ট ফাঁসির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাবাসের সাজা দেয়। 16 আগস্ট 2023 পেরোলে 90 দিনের জন্য চন্দ্রকান্ত ঝা ছাড়া পায়। জেলে তার আচরণ সন্তোষজনক ছিল, তাই বড় মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করা ও তার বিবাহ দেবার জন্য দিল্লি হাইকোর্ট চন্দ্রকান্ত ঝাঁর পেরোলের আবেদন মঞ্জুর করে। তবে প্রতি 3 দিনে একবার তাকে স্থানীয় থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। বর্তমানে সে জেলেই আছে এবং তার সাজা অনুযায়ী যতদিন সে বাঁচবে এভাবে তাকে জেলেই থাকতে হবে। চন্দ্রকান্ত ঝাঁয়ের জীবন নিয়ে, তার অপরাধ নিয়ে তৈরি করা এক মিনি সিরিজ 2022 সালে নেটফ্লিক্সে দেখানো হয়। নাম ইন্ডিয়ান প্রিডিয়েটর, দ্য বুচার অফ দিল্লি। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।